আমাদের আসর জমেছিল পলিটিক্যাল লঙ্কাকাণ্ডের পালায়। হাল আমলের উত্তরকাণ্ডে আমরা সম্পূর্ণ ছুটি পাইনি বটে, কিন্তু গলা ভেঙেছে, তাছাড়া সেই অগ্নিদাহের খেলা বন্ধ। বঙ্গভঙ্গের রঙ্গভূমিতে বিদ্রোহীর অভিনয় শুরু হলো। সবাই জানেন এই নাট্যের পঞ্চম অঙ্কের দৃশ্য আলিপুর পেরিয়ে পৌঁছল আন্দামানের সমুদ্রকূলে। পারানির পাথেও আমার যথেষ্ট ছিল, তবু গ্রহের গুণে এপারের হাজতেই আমার ভোগ সমাপ্তি। সহযোগীদের মধ্যে ফাঁসিকাঠ পর্যন্ত যাদের সর্বোচ্চ প্রমোশন হয়েছিল, তাদের প্রণাম করে আমি পশ্চিমের এক শহরের কোণে হোমিওপ্যাথি চিকিৎসায় পসার জমিয়ে তুললেন। তখনও আমার বাবা বেঁচে। তিনি ছিলেন বাংলাদেশের এক বড় মহকুমার সরকারি উকিল। উপাধি ছিল রায়বাহাদুর। তিনি বিশেষ একটু ঘটা করেই আমার বাড়ি বন্ধ করে দিলেন। তার হৃদয়ের সঙ্গে আমার যোগ বিচ্ছিন্ন হয়েছিল কিনা অন্তর্যামী জানেন, কিন্তু হয়েছিল পকেটের সঙ্গে। মনি অর্ডারের সম্পর্ক পর্যন্ত ছিল না। যখন আমি হাজতে তখনই মায়ের মৃত্যু হয়েছিল। আমার পাওনা শাস্তিটা গেল তার উপর দিয়েই। আমার পিসি বলে যিনি পরিচিত, তিনি আমার সোপার্জিত কিংবা আমার পৈতৃক, তা নিয়ে কারো মনে সংশয় আছে। তার কারণ, আমি পশ্চিমে যাবার পূর্বে তার সঙ্গে আমার সম্বন্ধ সম্পূর্ণই অব্যক্ত ছিল। তিনি আমার কে তা নিয়ে সন্দেহ থাকে তো থাক, কিন্তু তার স্নেহ না পেলে সেই আত্মীয়তার অরাজকতার কালে আমাকে ভীষণ দুঃখ পেতে হতো। তিনি আজন্ম পশ্চিমেই কাটিয়েছেন, সেইখানেই বিবাহ, সেইখানেই বৈধব্য, সেইখানেই স্বামীর বিষয় সম্পদ। বিধবা তাই নিয়েই বদ্ধ ছিলেন। তার আরও একটি বন্ধন ছিল, বালিকা অমিয়া। কন্যাটি স্বামীর বটে, স্ত্রীর নয়। তার মা ছিল পিসিমার এক যুবতী দাসী, জাতিতে কাহার। স্বামীর মৃত্যুর পর মেয়েটিকে তিনি ঘরে এনে পালন করেছেন, সে জানেও না যে তিনি তার মা নন। এমন অবস্থায় তার আরেকটি বন্ধন বাড়ল, সে হচ্ছে আমি স্বয়ং। যখন জেলখানার বাইরে আমার স্থান অত্যন্ত সংকীর্ণ, তখন এই বিধবাই আমাকে তার ঘরে এবং হৃদয়ে আশ্রয় দিলেন। তারপরে বাবার দেহান্তে যখন জানা গেল উইলে তিনি আমাকে বিষয় থেকে বঞ্চিত করেননি, তখন সুখে দুঃখে আমার পিসির চোখে জল পড়ল। বুঝলেন, আমার পক্ষে তার প্রয়োজন ঘুচল, তাই বলে স্নেহ তো ঘুচল না। তিনি বললেন, বাবা যেখানেই থাক, আমার আশীর্বাদ রইল। আমি বললেম, সে তো থাকবেই, সেই সঙ্গে তোমাকেও থাকতে হবে, নইলে আমার চলবে না। হাজত থেকে বেরিয়ে যে মাকে আর দেখতে পাইনি, তিনি আমাকে পথ দেখিয়ে তোমার কাছে নিয়ে এসেছেন। পিসিমা তার এতকালের পশ্চিমের ঘর সংসার তুলে দিয়ে আমার সঙ্গে কলকাতায় চলে এলেন। আমি হেসে বললেম, তোমার স্নেহগঙ্গার ধারাকে পশ্চিম থেকে পূর্বে বহন করে এনেছি, আমি কলির ভগীরথ। পিসিমা হাসলেন আর চোখের জল মুছলেন। তার মনের মধ্যে কিছু দ্বিধাও হলো। বললেন, অনেকদিন থেকে ইচ্ছে ছিল মেয়েটার কোনো একটা গতি করে শেষ বয়সে তীর্থ করে বেরাক, কিন্তু বাবা আজ যে তার উল্টো পথে টেনে নিয়ে চললি। আমি বললুম, পিসিমা আমি তোমার সচল তীর্থ। যে কোনো ত্যাগের ক্ষেত্রেই তুমি আত্মদান করো না কেন, সেইখানেই তোমার দেবতা নিয়ে এসে তা গ্রহণ করবেন। তোমার যে পুণ্য আত্মা। সবচেয়ে একটা যুক্তি তার মনে প্রবল হলো। তার আশঙ্কা ছিল স্বভাবতই আমার প্রবৃত্তির ঝোঁকটা আন্দামান মুখ্য, অতএব কেউ আমাকে সামলাবার না থাকলে অবশেষে একদিন পুলিশের বাহুবন্ধনে বদ্ধ হবে। তার মতলব ছিল যে কোমল বাহুবন্ধন তার চেয়ে অনেক বেশি কঠিন ও স্থায়ী আমার জন্য তারই ব্যবস্থা করে দিয়ে তবে তিনি তীর্থভ্রমণে বার হবেন। আমার বন্ধন নইলে তার মুক্তি নেই। আমার চরিত্র সম্বন্ধে এইখানে ভুল হিসেব করেছিলেন। কুষ্ঠিতে আমার বধবন্ধনের গ্রহটি অন্তিমে আমাকে শকুনি বৃধিনীর হাতে সঁপে দিতে নারাজ ছিলেন না, কিন্তু প্রজাপতির হাতে নৈবচ। কণাকর্তারা ত্রুটি করেননি, তাদের সংখ্যাও অজস্র। আমার পৈতৃক সম্পত্তির বিপুল সচ্ছলতার কথা সকলেই জানত, অতএব ইচ্ছা করলে সম্ভবপর শ্বশুরকে দেওলে করে দিয়ে কন্যার সঙ্গে সঙ্গে 20-25 হাজার টাকা নহবদের সাহানা বাজিয়ে হাসতে হাসতে আদায় করতে পারতেম। করিনি। আমার ভাবী চরিত্রলেখক এ কথা স্মরণ রাখেন যে স্বদেশ সেবার সংকল্পের কাছে এককালীন আমার এই 20-25 হাজার টাকাটায় জমা খরচের অঙ্কটা অদৃশ্য কালিতে লেখা আছে বলে যেন আমার প্রশংসার হিসাব থেকে বাদ না পড়ে। পিতামহ ভীষ্মের সঙ্গে আমার মহৎ চরিত্রের এইখানে মিল আছে। পিসিমা শেষ পর্যন্ত আশা ছাড়েননি। এমন সময়ে ভারতের পলিটিক্যাল আকাশে আমাদের সেই ক্ষাত্রযুগের পরবর্তী যুগের হাওয়া বইন। পূর্বেই বলেছি, এখনকার পালায় আমরা প্রধান নায়ক নই, তবু ফুট লাইটের অনেক পিছনে মাঝে মাঝে নিস্তেজভাবে আমাদের যাওয়া আসা চলছে। এত নিস্তেজ যে পিসিমা আমার সম্বন্ধে নিশ্চিন্তই ছিলেন। আমার জন্যে কালীঘাটে সস্তায়ন করবার ইচ্ছে এককালে তার ছিল, কিন্তু ইদানিং আমার ভাগ্য আকাশে লাল বাগড়ির রক্তমেঘ একেবারে অদৃশ্য থাকাতে তার আর খেয়াল রইল না। এইটাই ভুল করলেন। সেদিন পুজোর বাজারে ছিল খদ্দরের পিকেটিং।
নিতান্ত কেবল দর্শকের মতন গিয়েছিলেন। আমার উৎসাহের তাপমাত্রা 98 অঙ্কেরও নিচে ছিল, নারীতে বেশি বেগ ছিল না। সেদিন যে আমার কোনো আশঙ্কার কারণ থাকতে পারে সে খবর আমার কুষ্টির নক্ষত্র ছাড়া আর সবার কাছে ছিল অগোচর। এমন সময় খদ্দর প্রচারকারিণী কোনো বাঙালি মহিলাকে পুলিশ সার্জেন্ট দিলে ধাক্কা। মুহূর্তের মধ্যেই আমার অহিংস অসহযোগের ভাবখানা প্রবল দুঃসহযোগে পরিণত হলো। সুতরাং অনতিবিলম্বে থানায় হলো আমার গতি। তারপরে যথানিয়মে হাজতের লালায়িত কবলের থেকে জেলখানার অন্ধকার জঠরদেশে অবতরণ করা গেল। পিসিমাকে বলে গেলেন, এবার কিছুকালের জন্য তোমার মুক্তি। আপাতত আমার উপযুক্ত অভিভাবকের অভাব রইল না, অতএব এই সুযোগে তুমি তীর্থ ভ্রমণ করে নাও গে। অমিয়া থাকে কলেজের হস্টেলে, বাড়িতেও দেখবার শোনবার লোক আছে, অতএব এখন তুমি দেবসেবায় 16 আনা মূল দিলে দেবমানব কারো কোনো আপত্তির কথা থাকবে না। জেলখানাকে জেলখানা বলেই গণ্য করে নিয়েছিলেন। সেখানে কোনোরকম দাবি দেওয়া আবদার উৎপাত করিনি। সেখানে সুখ, সম্মান, সৌজন্য, সুরিত সুখাদ্যের অভাবে অত্যন্ত বেশি বিস্মিত হয়নি। কঠোর নিয়মগুলোকে কঠোরভাবেই মেনে নিয়েছিলেন। কোনোরকম আপত্তি করাটাই লজ্জার বিষয় বলে মনে করতেন। মেয়াদ পুরো হবার কিছু পূর্বেই ছুটি পাওয়া গেল। চারিদিকে খুব হাততালি। মনে হলো যেন বাংলাদেশের হাওয়ায় বাজতে লাগলো, অ্যানকোর, এক্সেলেন্ট। মনটা খারাপ হলো। ভাবলেন যে ভূগোল সেই কেবল ভূগোল, আর মিষ্টান্নমিতরে জনা রস পেলে 10 মিলে। সেও বেশিক্ষণ নয়, নাট্যমঞ্চের পর্দা পড়ে যায়, আলো নেভে, তারপরে ভোলবার পালা। কেবল বেরি হাত করার দাগ যার হাড়ে গিয়ে লেগেছে তারই চিরদিন মনে থাকে। পিসিমা এখনো তীর্থে, কোথায় তার ঠিকানাও জানি নে। ইতিমধ্যে পুজোর সময় কাছে এল। একদিন সকালবেলায় আমার সম্পাদক বন্ধু এসে উপস্থিত। বললেন, ওহে, পুজোর সংখ্যার জন্য একটা লেখা চাই। জিজ্ঞাসা করলেন, কবিতা? আরে না, তোমার জীবন বৃত্তান্ত। সে তো তোমার এক সংখ্যায় ধরবে না। এক সংখ্যায় কেন, ক্রমে ক্রমে বেরোবে। সতীর মৃতদেহ সুদর্শন চক্রে টুকরো টুকরো করে ছড়ানো হয়েছিল। আমার জীবনচরিত সম্পাদকী চক্রে তেমনি টুকরো টুকরো করে সংখ্যায় সংখ্যায় ছড়িয়ে দেবে, এটা আমার পছন্দসই নয়। জীবনী যদি লিখি গোটা আকারে বের করে দেব। না হয় তোমার জীবনের কোনো একটা বিশেষ ঘটনা লিখে দাও না। কি রকম ঘটনা? তোমার সবচেয়ে কঠোর অভিজ্ঞতা, খুব যাতে ছাজ। কি হবে লিখে? লোকে জানতে চায়। এত কৌতূহল। আচ্ছা বেশ, লিখব। মনে থাকে যেন, সবচেয়ে যেটাতে তোমার কঠোর অভিজ্ঞতা, অর্থাৎ সবচেয়ে যেটাতে দুঃখ পেয়েছি লোকের, তাতেই সবচেয়ে মজা। আচ্ছা বেশ, কিন্তু নামগুলো অনেকখানি বানাতে হবে। তা তো হবেই। যেগুলো একেবারে মারাত্মক কথা তার ইতিহাসের চিহ্ন বদল না করলে বিপদ আছে। আমি সেই রকম মরিয়াগোছের জিনিসই চাই। পেজ প্রতি তোমাকে আগে লেখাটা দেখো, তারপরে দরদস্তুর হবে, কিন্তু আর কাউকে দিতে পারবে না বলে রাখছি। চিনি যত দর হাকুন, আমি তার উপরে। আচ্ছা আচ্ছা, সে হবে। শেষকালটা উঠে যাবার সময় বলে গেলেন, তোমাদের ইনি বুঝতে পারছো, নাম করব না, ওই যে তোমাদের সাহিত্য ধুরন্ধর মস্ত লেখক লে বড়াই, কিন্তু যা বল তোমার স্টাইলের কাছে তার স্টাইল যেন দশনের বুটার তালতলার চড়ি। বুঝলেম, আমাকে উপরে চড়িয়ে দেওয়াটা উপলক্ষমাত্র, তুলনায় ধুরন্ধরকে নামিয়ে দেওয়াটাই লক্ষ্য। এই গেল আমার ভূমিকা। এইবার আমার কঠোর অভিজ্ঞতার কাহিনী। সন্ধ্যা কাগজ যেদিন থেকে পড়তে শুরু, সেই দিন থেকেই আহার বিহার সম্বন্ধে আমার করাপ। সেটাকে জেলযাত্রার রিহার্সাল বলা হতো। দেহের প্রতি অনাদরের অভ্যাস পাকা হয়ে উঠল। তাই প্রথমবার যখন ঠেললে হাজতে প্রাণপুরুষ বিচলিত হয়নি। তারপর বেরিয়ে এসে নিজের পরে কারো সেবা শুশ্রূষার হস্তক্ষেপ মাত্র বরদাস্ত করিনি। পিসিমা দুঃখ বোধ করতেন। তাকে বলতেন, পিসিমা, স্নেহের মধ্যে মুক্তি, সেবার মধ্যে বন্ধন। তাছাড়া একের শরীরে অন্য শরীরধারীর আইন খাটানোকে বলে ডায়ার্কি, দৈরাজ্য, সেইটের বিরুদ্ধে আমাদের অসহযোগ। তিনি নিঃশ্বাস ছেড়ে বলতেন, আচ্ছা বাবা, তোমাকে বিরক্ত করব না। নির্বোধ মনে মনে ভাবতেন, বিপদ কাটল। ভুলেছিলাম, স্নেহ সেবার একটা প্রচ্ছন্ন রূপ আছে, তার মায়া এড়ানো শক্ত। অকিঞ্চন শিব যখন তার ভিক্ষের ঝুলি নিয়ে দারিদ্র গৌরবে মগ্ন, তখন খবর পান না যে লক্ষ্মী কোনো এক সময়ে সেটা নরম রেশম দিয়ে বুনে রেখেছেন, তার সোনার সুতোর দামে সূর্যন ক্ষুদ্র বিকিয়ে যায়। যখন ভিক্ষের অন্ন খাচ্ছি বলে সন্ন্যাসী নিশ্চিন্ত, তখন জানেন না যে অন্নপূর্ণা এমন মশলায় বানিয়েছেন যে দেবরাজ প্রসাদ পাবার জন্য নন্দীর কানে কানে ফিসফিস করতে থাকেন। আমার হলো সেই দশা। শয়নে বসনে অশনে পিসিমার সেবার হস্ত গোপনে ইন্দ্রজাল বিস্তার করতে লাগলো। সেটা দেশাত্মবোধীর অন্যমনস্ক চোখে পড়ল না। মনে মনে ঠিক দিয়ে বসে আছি, তপস্যা আছে অক্ষুণ্ণ। চমক ভাঙল জেলখানায় গিয়ে।
পিসিমা ও পুলিশের ব্যবস্থার মধ্যে যে একটা ভেদ আছে, কোনো রকম অদ্বৈত বুদ্ধি দ্বারা তার সমন্বয় করতে পারা গেল না। মনে মনে কেবলই গীতা আওড়াতে লাগলেন, নিস্ত্রৈগুণ্য ভবার্জন। হায় রে তপস্বী, কখন যে পিসিমার নানা গুণ নানা উপকরণ সংযোগে হৃদয়দেশ পেরিয়ে একেবারে পাপযন্ত্রে প্রবেশ করেছে তা জানতেও পারিনি। জেলখানায় এসে সেই জায়গাটাতে বিপাক ঘটতে লাগলো। ফল হলো এই যে, বজ্রাঘাত ছাড়া আর কিছুতে যে শরীর কাবু হতো না সে পড়ল অসুস্থ হয়ে। জেলের পেয়াদা যদি বা ছাড়লে জেলের রোগগুলোর মেয়াদ আর পুরোতে চায় না। কখনো মাথা ধরে, হজম প্রায় হয় না, বিকেলবেলা জ্বর হতে থাকে। ক্রমে যখন মালাচন্দন হাততালি ফিকে হয়ে এসেছে তখন ওই আপদগুলো টনটনে হয়ে রইল। মনে মনে ভাবি, পিসিমা তো তীর্থ করতে গেছেন, তাই বলে অমিয়াটার কি ধর্মজ্ঞান নেই? কিন্তু দোষ দেব কাকে? ইতিপূর্বে অসুখ বিসুখে আমার সেবা করবার জন্যে পিসিমা তাকে অনেকবার উৎসাহিত করেছেন। আমি বাধা দিয়ে বলেছি, ভালো লাগে না। পিসিমা বলেছেন, অমিয়ার শিক্ষার জন্যেই বলছি, তোর আরামের জন্যে নয়। আমি বলেছি, হাসপাতালে নার্সিং করতে পাঠাও না। পিসিমা রাগ করে আর জবাব করেননি। আজ শুয়ে শুয়ে মনে মনে ভাবছি, না হয় এক সময় বাধাই দিয়েছি, তাই বলে কি সেই বাধাই মানতে হবে? গুরুজনের আদেশের পরে এত নিষ্ঠা এই কলিযুগে? সাধারণত নিকট সংসারের ছোট বড় অনেক ব্যাপারী দেশাত্মবোধীর চোখ এড়িয়ে যায়, কিন্তু অসুখ করে পড়ে আছি বলে আজকাল দৃষ্টি হয়েছে প্রখর। লক্ষ্য করলেম আমার অবর্তমানে অমিয়ারও দেশাত্মবোধ পূর্বের চেয়ে অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। ইতিপূর্বে আমার দৃষ্টান্ত ও শিক্ষায় তার এত অভাবনীয় উন্নতি হয়নি। আজ অসহযোগের অসহ্য আবেগে সে কলেজ ত্যাগিনী। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা করতেও তার হৃদকম্প হয় না। অনাথা সদনের চাঁদার জন্য অপরিচিত লোকের বাড়িতে গিয়েও সে ঝুলি ফিরিয়ে বেড়ায়। তো লক্ষ্য করে দেখলেম অনিল তার এই কঠিন অধ্যবসায় দেখে তাকে দেবী বলে ভক্তি করে। ওর জন্মদিনে সেই ভাবেরই একটা ভাঙা ছন্দের স্তোত্র সে সোনার কালিতে ছাপিয়ে ওকে উপহার দিয়েছিল। আমাকেও ওই ধরনের একটা কিছু বানাতে হবে, নইলে অসুবিধা হচ্ছে। পিসিমার আমলে চাকরবাকরগুলো যথানিয়মে কাজ করত, হাতের কাছে কাউকে না কাউকে পাওয়া যেত। এখন এক গ্লাস জলের দরকার হলে আমার মেদিনীপুরবাসী শ্রীমান জলধরের আকস্মাৎ অগ্রাগ্নের প্রত্যাশায় চাঁদের মতো তাকিয়ে থাকি। সময় মিলিয়ে ওষুধ খাওয়া সম্বন্ধে নিজের ভোলা মনের পরেই একমাত্র ভরসা। আমার চিরদিনের নিয়ম বিরুদ্ধ হলেও রোগসজ্জায় হাজিরে দেবার জন্য অমিয়াকে 2-1 বার ডাকিয়ে এনেছি, কিন্তু দেখতে পাই পায়ের শব্দ শুনলেই সে দরজার দিকে চমকে তাকায়, কেবলই উসখুস করতে থাকে। মনে দয়া হয়, বলি, অমিয়া, আজ নিশ্চয় তোদের মিটিং আছে। অমিয়া বলে, তা হোক না দাদা, এখনো আর কিছুক্ষণ। আমি বলি, না না, সেই কি হয়, কর্তব্য সব আগে। কিন্তু প্রায়ই তো দেখতে পাই কর্তব্যের অনেক আগেই অনিল এসে উপস্থিত হয়। তাতে অমিয়ার কর্তব্য উৎসাহের পালে যেন দমকা হাওয়া লাগে। আমাকে বড় বেশি কিছু বলতে হয় না। শুধু অনিল নয়, বিদ্যালয় বর্জক আরও অনেক উৎসাহী যুবক আমার বাড়ির একতলায় বিকেলে চা এবং ইন্সপিরেশন গ্রহণ করতে একত্র হয়। তারা সকলেই অমিয়াকে যুগলক্ষ্মী বলে সম্ভাষণ করে। একরকম পদবি আছে, যেমন রায়বাহাদুর পাট করা চাদরের মতো, যাকেই দেওয়া যায় নির্ভাবনায় কাঁধে ঝুলিয়ে বেড়াতে পারে। আর একরকম পদবি আছে, যার ভাগ্যে জোটে সে বেচারা নিজেকে পদবীর সঙ্গে মাপসই করবার জন্য অহরহ উৎকণ্ঠিত হয়ে থাকে। স্পষ্টই বুঝলেম অমিয়ার সেই অবস্থা। সর্বদাই অত্যন্ত বেশি উৎসাহ প্রদীপ্ত হয়ে না থাকলে তাকে মানায় না। খেতে শুতে তার সময় না পাওয়াটা বিশেষ সমারোহ করেই ঘটে। এপাড়ায় ওপাড়ায় খবর পৌঁছয়। কেউ যখন বলে, এমন করলে শরীর টিকবে কি করে, সে একটুখানি হাসে, আশ্চর্য সেই হাসি। ভক্তরা বলে, আপনি একটু বিশ্রাম করুন গে, একরকম করে কাজটা করে নেব। সে তাতে ক্ষুণ্ণ হয়। ক্লান্তি থেকে বাঁচানোই কি বড় কথা, দুঃখ গৌরব থেকে বঞ্চিত করা কি কম বিড়ম্বনা। তার ত্যাগ শিকারের পর্দের মধ্যে আমিও পড়ে গেছি। আমি যে তার এত বড় জেল খাটা দাদা উল্লাসকর কানাই বাড়ি উপেন্দ্র প্রভৃতির সঙ্গে এক জ্যোতিষমণ্ডলীতে যার স্থান, গীতার 2য় অধ্যায় পার হয়ে তার যে দাদা গীতার শেষ অধ্যায়ের মুখে অগ্রসর হয়েছে, তাকেও যথোচিত পরিমাণে দেখবার সে সময় পায় না। এত বড় স্যাক্রিফাইস। যেদিন কোনো কারণে তার দলের লোকের অভাব হয়েছে সেদিন আমিও তার উৎসাহের মৌতাক যোগাবার জন্যে বলেছি, অমিয়া, ব্যক্তিগত মানুষের সঙ্গে সম্বন্ধ তোর জন্যে নয়, তোর জন্যে বর্তমান যোগ।
আমার কথাটা সেই গম্ভীর মুখে নীরবে মেনে নিয়েছে। জেলে যাওয়ার পর থেকে আমার হাসি অন্তশীলা বইছে। যারা আমাকে চেনে না তারা বাইরে থেকে আমাকে খুব গম্ভীর বলেই মনে করে। বিছানায় একলা পড়ে পড়ে ক্রিকেটের দিকে চেয়ে চেয়ে ভাবছি বিমুখা বান্ধবা জানতি। হঠাৎ মনে পড়ে গেল সেদিন কোথা থেকে একটা ন্যাংলা কুকুর আমার বারান্দার কোণে আশ্রয় খুঁজছিল। গায়ের রোয়া উঠে গেছে, জীর্ণ চামড়ার তলায় কঙ্কালের আগ্রুনেই আধমরা তার অবস্থা। অত্যন্ত ঘৃণার সঙ্গে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আজ ভাবছিলেন এতটা বেশি ঝাঁজের সঙ্গে তাড়ালেন কেন? বেগানা কুকুর বলে নয়, ওর সর্বাঙ্গে মরণসা দেখা দিয়েছে বলে। প্রাণের সঙ্গীত সভায় ওর অস্তিত্বটা বেসুরো, ওর রুগ্নতা বেয়ারবি। ওর সঙ্গে নিজের তুলনা মনে এল। চারিদিকের চলমান প্রাণের ধারার মধ্যে আমার অস্বাস্থ্য একটা স্থাবর পদার্থ, স্রোতের বাধা। সে দাবি করে শিয়ারের কাছে চুপ করে বসে থাকো। প্রাণের দাবি দিকে বিদিকে চলে বেরাও। রোগের বাঁধনে যে নিজে বদ্ধ অরবিকে সে বন্দী করতে চায়, এটা একটা অপরাধ। অতএব জীবলোকের উপর সব দাবি একেবারে পরিত্যাগ করব মনে করে গীতা খুলে বসলেন। প্রায় যখন স্থিতাধী অবস্থায় এসে পৌঁছেছি, মনটা রোগ অরোগের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে, এমন সময় অনুভব করলেন কে আমার পা ছুঁয়ে প্রণাম করলে। গীতা থেকে চোখ নামিয়ে দেখি পিসিমার পোষ্যমণ্ডলীভুক্ত একটি মেয়ে। এ পর্যন্ত দূরের থেকেই সাধারণভাবেই তাকে জানি, বিশেষভাবে তার পরিচয় জানি নে, তার নাম পর্যন্ত আমার অবিদিত। মাথায় ঘণ্টা টেনে ধীরে ধীরে সে আমার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। তখন মনে পড়ল মাঝে মাঝে সে আমার দরজার বাইরের কোণে ছায়ার মতো এসে বারবার ফিরে ফিরে গেছে। বোধ করি সাহস করে ঘরে ঢুকতে পারেনি। আমার অজ্ঞাতসারে আমার মাথা ধরার, গায়ে ব্যথার ইতিবৃত্তান্ত সে আড়াল থেকে অনেকটা জেনে গিয়েছে। আজ সে লজ্জা ভয় দূর করে ঘরের মধ্যে এসে প্রণাম করে বসল। আমি যে একদিন একজন মেয়েকে অপমান থেকে বাঁচাবার জন্য দুঃখ শিকারের অর্ঘ্য নারীকে দিয়েছি, সে হয়তো বা দেশের সমস্ত মেয়ের হয়ে আমার পায়ের কাছে দাড়ি প্রাপ্তি স্বীকার করতে এসেছে। জেল থেকে বেরিয়ে অনেক সভায় অনেক মালা পেয়েছি, কিন্তু আজ ঘরের কোণে এই যে অখ্যাত হাতের মানটুকু পেলেমে আমার হৃদয়ে এসে বাজল। স্ত্রৈগুণ্য হবার উমেদার এই জেল খাটা পুরুষের বহুকালের শুকনো চোখ ভিজে উঠবার উপক্রম করলে। পূর্বেই বলেছি সেবায় আমার অভ্যেস নেই। কেউ পা টিপে দিতে এলে ভালোই লাগতো না, ধমকে তাড়িয়ে দিতেন। আজ এই সেবা প্রত্যাখ্যান করার স্পর্ধা মনেও উদয় হলো না। খুলনা জেলায় পিসিমার আদি শ্বশুর বাড়ি। সেখানকার গ্রাম সম্পর্কের দুটি চারটি মেয়েকে পিসিমা আনিয়ে রেখেছেন। পিসিমার কাজকর্মে পূজা অর্চনায় তারা ছিল তার সহকারিণী। তার নানা রকম ক্রিয়াকর্মে তাদের না হলে তার চলত না। এ বাড়িতে আর সর্বত্রই অমিয়ার অধিকার ছিল, কেবল পুজোর ঘরে না। অমিয়া তার কারণ জানত না, জানবার চেষ্টাও করত না। পিসিমার মনে ছিল অমিয়া ভালো রকম লেখাপড়া শিখে এমন ঘরে বিয়ে করবে যেখানে আচার বিচারের বাধাবাধি নেই। আর দেবদীপ সেখান থেকে খাতির না পেয়ে শূন্য হাতে ফিরে আসেন। এটা আক্ষেপের কথা, কিন্তু এছাড়া ওর আর কোনো গতি হতেই পারে না। বাপের পাতক থেকে মেয়েকে সম্পূর্ণ বাঁচাবে কে? সেই কারণে অমিয়াকে তিনি ঢিলেমির ঢালু তর দিয়ে আধুনিক আচারহীনতার মধ্যে উত্তীর্ণ হতে বাধা দেন। ছেলেবেলা থেকে অঙ্কে আর ইংরেজিতে ক্লাসে সে হয়েছে ফার্স্ট। বছরে বছরে মিশনারি স্কুল থেকে ফ্রক রেবেনি দুলিয়ে 4-5টা করে প্রাইজ নিয়ে এসেছে। যেবারে দৈবাত পরীক্ষায় দ্বিতীয় হয়েছে সেবারে শোবার ঘরে দরজা বন্ধ করে কেঁদে চোখ খুলিয়েছে, প্রায়োপবেশন করতে যায় আর কি। এমনি করে পরীক্ষা দেবতার কাছে সিদ্ধির মানত করে সে তারই সাধনায় দীর্ঘকাল তন্ময় ছিল। অবশেষে অসহযোগের যোগিনীমন্ত্রে দীক্ষিত হয়ে পরীক্ষা দেবীর বর্জন সাধনাতেও সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হল। পাশ গ্রহণেও যেমন পাশ ছেদনেও তেমনি। কিছুতেই সে কারো চেয়ে পিছিয়ে থাকবার মেয়ে নয়। পড়াশুনো করে তার যে খ্যাতি, পড়াশুনো ছেড়ে তার চেয়ে খ্যাতি অনেক বেশি বেড়ে গেল। আজ যে সব প্রাইজ তার হাতের কাছে ফিরছে, তারা চলে, তারা বলে, তারা অশ্লীলেখ বলে, তারা কবিতাও লেখ। বলা বাহুল্য পিসিমার পাড়াগে পশ্চিমী এগুলির পরে অমিয়ার একটুও শ্রদ্ধা ছিল না। অনাথা সদনে যে সময়ে চাঁদার টাকার চেয়ে অনাথারই অভাব বেশি, সেই সময়ে এই মেয়েদের সেখানে পাঠাবার জন্য পিসিমার কাছে অমিয়া অনেক আবেদন করেছে। পিসিমা বলেছেন সেই কি কথা, এরা তো অনাথা নয়, আমি বেঁচে আছি কি করতে? অনাথ হোক সনাথ হোক, মেয়েরা চায় ঘর, সদনের মধ্যে তাদের ছাপ মেরে বস্তাবন্দি করে রাখা কেন? তোমার যদি এতই দয়া থাকে তোমার ঘর নেই নাকি? যা হোক, মেয়েটি যখন মাথা হেট করে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমি সংকুচিত অথচ বিগলিত চিত্তে একখানা খবরের কাগজ মুখের সামনে ধরে বিজ্ঞাপনের উপর চোখ বুলিয়ে যেতে লাগলেন। এমন সময় হঠাৎ অকালে অমিয়া ঘরের মধ্যে এসে উপস্থিত। নবযুগের উপযোগী ভাইফোঁটার একটা নূতন ব্যাখ্যা সে লিখেছে। সেইটে ইংরেজিতেও সে প্রচার করতে চায়।
আমার কাছে তারই সাহায্য আবশ্যক। এই লেখাটির অরিজিনাল আইডিয়াতে ভক্তদল খুব বিচলিত, এই নিয়ে তারা একটা ধুমধাম করবে বলে কোমর বেঁধেছে। ঘর ঢুকেই সেবা নিযুক্ত মেয়েটিকে দেখে অমিয়ার মুখের ভাব অত্যন্ত শক্ত হয়ে উঠল। তার দেশবিশ্রুত দাদা যদি একটু ইশারা মাত্র করত তাহলে তার সেবা করবার লোকর কি অভাব ছিল। এত মানুষ থাকতে শেষকালে কি এই থাকতে পারলে না? বললে, দাদা, হরিমতিকে কি তুমি? প্রশ্নটা শেষ করতে না দিয়ে পজ করে বলে ফেললেম, পায়ে বড় ব্যথা করছিল। পুলিশ সার্জেন্টের হাতে একটি মেয়ের অপমান বাঁচাতে গিয়ে জেলখানায় গিয়েছিলেন। আজ এক মেয়ের আক্রোশ থেকে আর এক মেয়েকে আচ্ছাদন করবার জন্য মিথ্যে কথা বলে ফেললেন। এবারেও শাস্তি শুরু হলো। অমিয়া আমার পায়ের কাছে বসল। হরিমতি তাকে কুণ্ঠিত মৃদুকণ্ঠে কি একটা বললে, সে ঈষৎ মুখ বাঁকিয়ে জবাবই করলে না। হরিমতি আস্তে আস্তে উঠে চলে গেল। তখন অমিয়া পড়ল আমার পা নিয়ে। বিপদ ঘটল আমার। কেমন করে বলি? দরকার নেই, আমার ভালোই লাগে না। এতদিন পর্যন্ত নিজের পায়ের সম্বন্ধে যে স্বায়ত্তশাসন সম্পূর্ণ বজায় রেখেছিলেন সে আর টেকে না। ধরফর করে উঠে বসে বললেন, অমিয়া, দে তোর লেখাটা, ওটা তর্জমা করে ফেলি। এখন থাক না দাদা, তোমার পা কামড়াচ্ছে, একটু টিপে দিই না। তা পা কেন কামড়াবে? হা, একটু কামড়াচ্ছে বটে। তা দেখ আমি, তোর এই ভাইফোঁটার আইডিয়াটা ভারী চমৎকার। কি করে তোর মাথায় এল তাই ভাবি। ওই যে লিখেছিস বর্তমান যুগে ভাইয়ের ললাট অতি বিরাট, সমস্ত বাংলাদেশে বিস্তৃত, কোনো একটিমাত্র ঘরে তার স্থান হয় না, এটা খুব একটা বড় কথা। তা আইডিয়ার মতো আইডিয়া পেলে কলম পাগল হয়ে ছোটে। অমিয়ার পাটেপার ঝোঁক একেবারে থেমে গেল। মাথাটা ধরে ছিল, লিখতে একটুও গা লাগছিল না, তবুও গন্ডা তার স্পিরিনের বড়ি গিলে বসে গেলেন। পরদিন দুপুরবেলায় আমার জলধর যখন দিবানিদ্রায় রত, দেউলিতে দরওয়ানজি তুলসীদাসের রামায়ণ পড়ছে, গলির মোড় থেকে ভালুক নাচওয়ালার ডুগডুগি শোনা যাচ্ছে, বিশ্রামহারা অমিয় যখন যুগলক্ষ্মীর কর্তব্য পালনে বেরিয়েছে, এমন সময় দরজার বাইরে নির্জন বারান্দায় একটি ভীরু ছায়া দেখা দিলে। শেষকালে দ্বিধা করতে করতে কখন হঠাৎ এক সময়ে সেই মেয়েটি একটা হাত পাখা নিয়ে আমার মাথার কাছে বসে বাতাস করতে লাগলো। বোঝা গেল কাল অমিয়ার মুখের ভাবখানা দেখে পায়ে হাত দিতে আজ আর সাহস হলো না। এতক্ষণে নববঙ্গের ভাইফোঁটা প্রচারের মিটিং বসেছে, অমিয়া ব্যস্ত থাকবে, তাই ভাবছিলুম ভরসা করে বলে ফেলি, পায়ে বড় ব্যথা করছে। ভাগ্যে বলিনি। মিথ্যে কথাটা মনের মধ্যে যখন ইতস্তত করছে ঠিক সেই সময়ে অনাথা সদনের ত্রৈমাসিক রিপোর্ট হাতে অমিয়ার প্রবেশ। হরিমতির পাখা দোলনের মধ্যে হঠাৎ চমক লাগলো। তার হৃৎপিণ্ডের চাঞ্চল্য ও মুখশ্রীর বিবর্ণতা আন্দাজ করা শক্ত হল না। অনাথা সদনের এই সেক্রেটারির ভয়ে তার পাখার গতি খুব মৃদু হয়ে এল। অমিয়া বিছানার এক ধারে বসে খুব শক্ত সুরে বললে, দেখো দাদা, আমাদের দেশে ঘরে ঘরে কত আশ্রয়হারা মেয়ে বড় বড় পরিবারে প্রতিপালিত হয়ে দিন কাটাচ্ছে, অথচ সে সব ধনী ঘরে তাদের প্রয়োজন একটুও জরুরি নয়। গরিব মেয়ে যারা খেতে বাধ্য, এরা তাদেরই অন্য অর্জনে বাধা দেয় মাত্র। এরা যদি সাধারণের কাজে লাগে, যেমন আমাদের অনাথা সদনের কাজ, তাহলে বুঝলেম। আমাকে উপলক্ষ করে হরিমতির উপরে বক্তৃতার এই শিলাবৃষ্টি। আমি বললেম, অর্থাৎ তুমি চলবে নিজের শখ অনুসারে, আর আশ্রয়হীনারা চলবে তোমার হুকুম অনুসারে। তুমি হবে অনাথা সদনের সেক্রেটারি, আর ওরা হবে অনাথা সদনের সেবাকারিণী। তার চেয়ে নিজেই লাগো সেবার কাজে, বুঝতে পারবে সেই কাজ তোমার অসাধ্য। অনাথাদের অতিষ্ঠ করা সহজ, সেবা করা সহজ নয়। দাবি নিজের উপরে করো, অন্যের উপরে করো না। আমার খাত্র স্বভাব, মাঝে মাঝে ভুলে যাই, অক্রোধেন জয় প্রথম। ফল হলো এই যে অমিয়া পিসিমারি সদস্যদের মধ্য থেকে আর একটি মেয়েকে এনে হাজির করলে, তার নাম প্রসন্ন। তাকে আমার পায়ের কাছে বসিয়ে দিয়ে বললে, দাদার পায়ে ব্যথা করে, তুমি পা টিপে দাও। সে যথোচিত অধ্যবসায়ের সঙ্গে আমার পা টিপতে লাগলো। এই হতভাগ্য দাদা এখন কোন মুখে বলেছে তার পায়ে কোনোরকম বিকার হয়নি? কেমন করে জানায় যে এমনতর টেপাটেপি করে কেবলমাত্র তাকে অপদস্থ করা হচ্ছে? মনে মনে বুঝলেম, রোগসজ্জায় রোগীর আর স্থান হবে না। এর চেয়ে ভালো নববঙ্গের ভাইফোঁটা সমিতির সভাপতি হওয়া। পাখার হাওয়া আস্তে আস্তে থেমে গেল। হরিমতি স্পষ্ট অনুভব করলে অস্ত্রটা তারই উদ্দেশ্যে। এ হচ্ছে প্রসন্নকে দিয়ে হরিমতিকে উৎখাত করা। কণ্ঠেনৈব কণ্টকম। একটু পরে পাখাটা মাটিতে রেখে সে উঠে দাঁড়ালো। আমার পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে দুই পায়ের হাত বুলিয়ে চলে গেল। আবার আমাকে গীতা খুলতে হলো। তবুও শ্লোকের ফাঁকে ফাঁকে দরজার ফাঁকের দিকে চেয়ে দেখি, কিন্তু সেই একটুখানি ছায়া আর কোথাও দেখা গেল না। তার বদলে প্রসন্ন প্রায়ই আসে। প্রসন্নের দৃষ্টান্তে আরো দুই চারিটি মেয়ে অমিয়ার দেশবিশ্রুত দেশভক্ত দাদার সেবা করবার জন্যে জড়ো হলো। অমিয়া এমন ব্যবস্থা করে দিলে
যাতে পালা করে আমার নিত্য সেবা চলে। এদিকে শোনা গেল পরিমতি একদিন কাউকে কিছু না বলে কলকাতা ছেড়ে তার পাড়াগাঁয়ের বাড়িতে চলে গেছে। মাসের 12 তারিখে সম্পাদক বন্ধু এসে বললেন, এ কি ব্যাপার, ঠাট্টা নাকি? এই কি তোমার কঠোর অভিজ্ঞতা? আমি হেসে বললাম, পুজোর বাজারে চলবে নাকি? একেবারেই না, এটা তো অত্যন্তই হালকা রকমের জিনিস। সম্পাদকের দোষ নেই, জেলবাসের পর থেকে আমার অশ্রুজল অন্তশীলা বইছে। লোকে বাইরে থেকে আমাকে খুব হালকা প্রকৃতির লোক মনে করে। গল্পটা আমাকে ফেরত দিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এল অনিল। বললে, মুখে বলতে পারবো না, এই চিঠিটা পড়ুন। চিঠিতে অমিয়াকে, তার দেবীকে, যুগলক্ষ্মীকে বিবাহ করবার ইচ্ছে জানিয়েছে। এই কথাও বলেছে অমিয়ার অসম্মতি নেই। তখন অমিয়ার জন্মবৃত্তান্ত তাকে বলতে হলো। সহজে বলতেম না, কিন্তু জানতেম হিনবর্ণের পরে অনিল শ্রদ্ধাপূর্ণ করুণা প্রকাশ করে থাকে। আমি তাকে বললেম, পূর্বপুরুষের কলঙ্ক জন্মের দ্বারাই স্থালিত হয়ে যায়, এ তো তোমরা অমিয়ার জীবনে স্পষ্ট দেখতে পাচ্ছ। সে পদ্ম, তাতে পঙ্কের চিহ্ন নেই। নব্বঙ্গের ভাইফোঁটার সভা তার পরে আর জমল না। ওটা রয়েছে তৈরি, কপাল মেরেছে দ। আর শুনেছি অনিল কলকাতা ছেড়ে কুমিল্লায় স্বরাজ প্রচারের কি একটা কাজ নিয়েছে। অমিয়া কলেজে ভর্তি হবার উদ্যোগে আছে। ইতিমধ্যে পিসিমা তীর্থ থেকে ফিরে আসার পর শুশ্রূষার 7 পাক বিড়ি থেকে আমার পা দুটো খালাস পেয়েছে।